কয়েক মাস ধরে এক অদ্ভুত ব্যাপার চলছে আমাদের পাড়াতে। সবার চোখে মুখে কেমন আতঙ্কের ছায়া, যেন অচেনা কোনো ভয় চেপে ধরেছে সকলকে। কিন্তু সেটা যে কি, সেটাই বুঝতে পারছি না। একে একে খালি হয়ে যাচ্ছে বাড়ি। অনেক বাড়িতেই পাহারাদার ছিল, তারা অনেক আগেই কাজ ছেড়ে চলে গেছে। তবু পাশের বাড়ির সমীর কাকুদের সাথে ভালো সম্পর্ক ছিল। মা অসুস্থ হবার পর প্রায়ই খোঁজ নিতে আসতেন, তবু একটু ভরসা পেতাম। তিনিও দেখছি আজ সপরিবারে বাড়িতে তালা দিয়ে চলে গেলেন। তাদেরও চোখে মুখে সেই আতঙ্ক। তাড়াতাড়ি ফিরবেন বলে মনে হয় না। আমার অবশ্য পালিয়ে যাওয়ার উপায় নেই। দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। এই সপ্তাহে আপনারা শুনবেন আরও একটি নতুন গল্প। আপনারা আশা করছি সকলেই ছোট গল্প পড়েছেন। ছোট গল্পের একটা ব্যাপার আছে না, শেষ হয়েও হইল না শেষ। আজকে আপনারা শুনবেন এমন একটা ছোট গল্প, যে ছোট গল্পের শেষটা আমি বলবো না। আসলে কি হয়েছে তা আপনাদের বুঝে নিতে হবে। আমাদের আজকের গল্পের নাম অশরীরী, লেখায় রিমা দাস, গল্প পাঠে রিমা, অনুরাগী আর পুতুল। চলুন তাহলে আমাদের আজকের গল্প শুরু করা যাক। আমি এক অজপাড়া গ্রামের মেয়ে। সকাল হতে না হতেই যেখানে শুরু হয়ে যায় পেটের ভাবনা। সামান্য লেখাপড়াও শেখা হয়নি। পেটের ভাবনার জন্য কোনো দিন গ্রামের স্কুলে পর্যন্ত পড়তে যেতে পারিনি। মা আর আমি তখন আতুরে। এমন সময়ে আমার বাবা হঠাৎ মারা যায়। তারপর মা লোকের ঘরে কাজ করে অনেক কষ্ট করে আমাকে মানুষ করে। তবে মা প্রায় দিন খুব অসুস্থ থাকতো। টাকার অভাব ছিল বলে কখনো ডাক্তার দেখাতে পারিনি। এইভাবে হঠাৎ একদিন মাও মারা গেল। আমার বয়স তখন 10 বছর। মায়ের শ্রাদ্ধের কাজ মিটে যেতেই গ্রামের কয়েকজন একদিন স্টেশনে নিয়ে শহরের এক ভিড় ঠাসা ট্রেনে তুলে দেয়। নিজেদের পেটে যেখানে ভাত নেই, সেখানে কেন কেউ কারোর মেয়ের দায়িত্ব নেবে? তাছাড়া বড় শহরে খাবারের অভাব নেই। কোনো দিন গ্রামের বাইরে কোথাও যায়নি। সেখানে একেবারে কলকাতার মতো বড় শহরে যাওয়া খুব ভয়ের ব্যাপার। ট্রেনে সারাটা সময় ভয়ে চুপ হয়েছিলাম। পরের দিন সকালের দিকে ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছাতে সবাই নামতে থাকলো, আমিও নেমে পড়লাম। তারপর এই শহরে থাকতে থাকতে অভিজ্ঞতা কম হয়নি। এত বড় কলকাতা শহর ঘুরে ফিরে কুড়িয়ে খেয়ে দিব্যি চলে যায়। শুধু শহর নয়, আশপাশও বেশ চেনা হয়ে গিয়েছিল। কিন্তু একদিন পুলিশের লোকজন এসে আমি সহ আমার মতো পথে ঘাটে ঘুরে বেড়ানো ছেলে মেয়েদের ধরে এক অনাথ আশ্রমে ঢুকিয়ে দিল। তারপর শুরু হলো আরেক কষ্টের দিন। পাঁচিল ঘেরা উঁচু বাড়ি আর গেটে পাহারাদার। দিন গেলে যা খাবার মেলে তাতে পেট ভরে না। তারপর বয়সে যারা বড়, তারাই অন্যদের খাবার কেড়ে খায়। কিছু বলার ক্ষমতা নেই, বললেই মারধর করে। তারপর কাজের ভুল হলে সেখানে দেখাশোনা করার লোকজনের মার তো আছেই। অনেক সময় দেখি বড় বড় গাড়ি করে অনেকে আসে। তারপর তারা তাদের পছন্দ মতো একটা করে বাচ্চা নিয়ে চলে যায়। আমিও ভাবতাম আমাকে কবে কেউ নিয়ে যাবে। হঠাৎ একদিন মালিক আমাকে সাবান মেখে চান করতে বললেন। তারপর পরিষ্কার জামা পরিয়ে দিলেন, নিয়ে গেলেন অফিস ঘরে। সেখানে তখন দেখলাম এক মহিলা দাঁড়িয়ে আছে। তার পরনে হালকা রঙের দামি শাড়ি, ঠিক আমার মায়ের মতো। উনি কাছে রেখে মাথায় হাত বুলিয়ে দিলেন। মুহূর্তে আমার চোখ দিয়ে জল গড়িয়ে নামলো। উনি রুমাল বের করে মুছিয়ে দিলেন। একটু পরে বেরিয়ে পড়লেন আমাকে নিয়ে। বাইরে গাড়ি দাঁড়িয়েছিল, উঠে বসলেন তাতে। এ পর্যন্ত একটি কথাও মুখে সরেনি। গাড়ি চলতে শুরু করেছে। বুঝলাম বাকিদের মতো এবার আমিও কারোর বাড়ি গিয়ে থাকবো। আমি উঠে বললাম, আমি কোথায় যাচ্ছি?
উনি অল্প হাসলেন, তারপর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি তোকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি। আজ থেকে আমি তোর নতুন মা। পাঁচিল ঘেরা অনেকটা জমির ওপর বানানো নতুন বাড়িতে এসে উঠলাম। ঝকঝকে প্রতিটি ঘর, জানলায় দামি পর্দা। এমন বাড়িতে কোনোদিন যে ঠাঁই হবে স্বপ্নেও ভাবিনি। প্রথম প্রথম কয়েকদিন তো মাঝে মধ্যেই মনে হতো বুঝি স্বপ্ন দেখছি, ভেঙে গেলেই দেখব সেই আশ্রমের জেলখানায় পড়ে আছি। বাড়িতে মা আর দুটো কাজের লোক ছাড়া কেউ নেই। নতুন পরিবেশে নতুন আদব কায়দা কি সহজে রপ্ত হতে চায়? প্রায়ই ভুল হয়ে যেত। বাড়ির কাজের মানুষও হাসত। মা কিন্তু কখনোই বিরক্ত হতেন না বা রেগে যেতেন না। ভুল হয়ে গেলে হাত ধরে বুঝিয়ে দিতেন, বলতেন, তোকে আমি সুব্রত থেকেও অনেক বড় করে তুলব। প্রথম দিন মার মুখে ওই নাম শুনে থতমত খেয়ে বলে ফেলেছিলাম, সুব্রত কে মা? আমার কথায় মা নিজেও কিছু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন, তবে পরে সামলে নিয়ে বলেছিলেন, সুব্রত সে আমার দেওরের ছেলে। মায়ের চোখ দুটো ছলছল হয়ে উঠেছিল। আমি অপ্রস্তুত হয়ে বললাম, তুমি কাঁদছো কেন মা? ঠোঁট চেপে সামান্য দম নিলেন মা। তারপর একদম স্বাভাবিক গলায় বললেন, ভেবেছিলাম ওর জন্য আর কাঁদব না, তবু দেখ চোখে জল চলেই আসে। কি জানিস, যখন বিধবা হলাম তখন মাত্র আমার 4 মাস বিয়ে হয়েছে। আমার নিজের ছেলে মেয়ে বলতে কেউ নেই, তাই দেওরের ছেলেকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, নিজের মতো করে বড় করেছিলাম। সুব্রত লেখাপড়ায় বড্ড ভালো ছিল রে। তারপর দেওরের সাথে একদিন বাড়ি নিয়ে অশান্তি হলো, আর ওরা এ বাড়ি ছেড়ে চলেই গেল। এই বাড়িটা আমার স্বামীর, তাই এই বাড়ির ওপর আমার অধিকার সবচেয়ে বেশি। আমি মরে না যাওয়া পর্যন্ত এই বাড়ি আমি কাউকে দেবো না। ওদের বাড়ি দিনই বলে ওরা ছেড়ে চলে গেছে, তুইও কি আমায় ছেড়ে চলে যাবি? আমি মাকে জড়িয়ে ধরে বলেছিলাম, অমন কথা বলো না মা। যদি তাড়িয়ে না দাও, চিরকাল তোমার কাছে থাকবো, কোথাও যাব না। তারপর মা কাছে টেনে মাথায় হাত বুলিয়ে কান্না ভেজাই গলায় বলেছিলেন, কি জানিস বাবা, উনি যা রেখে গিয়েছেন, যা পেনশন পাওয়া যায়, অভাব নেই। দুটো কথা বলার জন্যও তো কাউকে লাগে বল। উত্তরে কিছুই বলতে পারিনি। তবে সেই দিনই ঠিক করে ফেলেছিলাম মায়ের কোনো কষ্ট রাখবো না। কিন্তু ভাবলেই কি সব হয়? পড়াশোনা জানি না বলেছিলাম বলে মা বাড়িতেই আমাকে পড়তে বসাতো। সামনের বছর স্কুলে ভর্তি করবে বলেছিল। 6 মাসের মধ্যে বাংলা বেশ পড়তে শিখেছি, ইংরেজি আর অঙ্ক একটু একটু করতে শিখেছি। তার মধ্যেই একটা ব্যাপার হয়ে গেল। সেদিন বিকেলে মায়ের কাছে পড়তে বসেছি। দামি পোশাক পরা এক 40 বছর বয়সের ভদ্রলোক বাড়িতে এলেন। প্রথমে মা যথেষ্ট ভালো ব্যবহারই করছিলেন, ড্রয়িং রুমে বসিয়েও ছিলেন, চা দিলেন। আমি তখন অন্য ঘরে একাই পড়ছিলাম। হঠাৎ তর্কাতর্কি শব্দে ছুটে গিয়ে দেখি মা রেগে চিৎকার করে বলছেন, মিস্টার মল্লিক, কতবার আপনাকে বলেছি না এ বাড়ি আমি প্রমোটারকে দেবো না, যেমন আছে তেমনই থাকবে, তবু কেন এসে বিরক্ত করেন? শিগগিরই চলে যান। একটুও উত্তেজিত না হয়ে মিস্টার মল্লিক কিছু বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু মা একটি কথাও শুনতে চাইলেন না। হঠাৎ চিৎকার করে উঠলেন। মায়ের সেই কথায় ভদ্রলোকের মুখ হঠাৎ কেমন হিংস্র হয়ে উঠল। আমার ভয় হচ্ছিল, লোকটা ভয়ানক কিছু করে ফেলবে হয়তো। মার কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, সমানে চিৎকার করে তাকে বেরিয়ে যেতে বলছেন। মায়ের এই রাগ আমি আর কখনো দেখিনি। মিস্টার মল্লিক উঠে দাঁড়ালেন শেষ পর্যন্ত। দাঁত কড়মড় করে একবার মায়ের দিকে, তারপর আমার দিকে তাকালেন। শেষে জুতোর মশমশ আওয়াজে বাড়ি থেকে বের হয়ে গেলেন। ক্ষোভে উত্তেজনায় মা তখন থরথর করে কাঁপছেন। মায়ের শরীর অসুস্থ হয়ে গেল, ডাক্তার ডাকতে হয়েছিল। মা শয্যাশায়ী ছিলেন বেশ কয়েকদিন। সব সময়ের জন্য নার্স, 2-1 দিন অন্তর ডাক্তার। মুখে বলতে পারেনি কিছুই, কিন্তু মায়ের ওই অবস্থা দেখে বুকের ভেতরটা ফেটে যেত। আগের মায়ের কথা বারবার করে মনে পড়ত।
কিছুটা সুস্থ হয়ে উঠতে নিজেই একদিন আমাকে বললেন, ভদ্রলোকের এই বায়না চলছে উনি মারা যাওয়ার পর থেকেই। এখানে ফ্ল্যাট বাড়ি তুলতে চায়। আমার বৌমা আর দেওর দুজনের ইচ্ছে এখানে ফ্ল্যাট বাড়িই হোক। কয়েকবার নানাভাবে বোঝাতেও এসেছিল, এতটা জমি এ বাজারে এভাবে ফেলে রেখে কি হবে, বরং ফ্ল্যাট বাড়ি উঠলে অনেক লাভ। মিস্টার মল্লিক 2টো করে সেরা ফ্ল্যাট দেবেন, সঙ্গে নগদ মোটা টাকা। কিন্তু আমাকে নড়াতে পারেনি, তাই ওরা বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু আমি কিছুতেই রাজি হচ্ছি না দেখে এই লোকটাকে মাঝে মধ্যে আমার কাছে পাঠিয়ে দেয়। অনেকটা সময় কথা বলে মা হাঁপিয়ে উঠেছিলেন। সামান্য বিরতি দিয়ে বললেন, কিন্তু কিভাবে ধার দেনা করে উনি বাড়িটা তৈরি করেছিলেন সে তো আমি জানি। সেই ধার শোধ দিতে কম কষ্ট তো হয়নি। সেই বাড়ি আমি বেঁচে থাকতে ভেঙে ফেলবে ওরা। বলতে বলতে বুকে হাত দিয়ে ফের থেমে গিয়েছিলেন মা। সেদিনের পর ব্যাপারটা নিয়ে মাকে আর কথা বলতে দিইনি। প্রসঙ্গ তুললেই চুপ করিয়ে দিতাম। ওসব কথা থাক মা, আগে তুমি পুরো সুস্থ হয়ে ওঠো। একদিন আরেক ভদ্রলোক বাড়িতে এলেন। মা তখনও সারা দিন বিছানায়। কাজের দিদি বলল, এই হলো শিশির কাকা, আর ওটা ওনার স্ত্রী। তবে ওনাদের ছেলেকে দেখলাম না। পরে জেনেছিলাম সে নাকি হোস্টেলে থাকে। আমি ভাবলাম মায়ের অসুস্থতার কথা ভেবে ওরা হয়তো মাকে দেখতে এসেছে, কিন্তু আমার ভাবনা কিছু মাত্র মেলেনি। পাশের ঘরেই ছিলাম। ভালো মন্দ খবর নিয়ে কাকা বললেন, তুমি কি আশ্রম থেকে কোনো বাচ্চা মেয়েকে অ্যাডপ্ট নিয়েছো বৌদি? নিয়েছি তো, শুধু দত্তক নয়, হাইকোর্টের বড় উকিলের সাথেও কথা বলেছি। সব দিয়ে যাব ওকে। ভেবেছিলে আমি বিদায় হলে মা কথা শেষ করতে পারলেন না। বুকে হাত দিয়ে ভয়ানক কাঁদতে শুরু করলেন। নার্স ব্যস্ত হয়ে পড়লেন তাকে নিয়ে। ছুটে এলাম আমিও। কাকার কাকিমার এই আচরণে আমি খুব রেগে গিয়েছিলাম, তাই ওদের চুপ করতে বলেছিলাম। কিন্তু আমার কথা না শুনে কাকা আমার ওপর চিৎকার করে আমাকে 2টো বাজে কথা শুনিয়ে স্ত্রীকে নিয়ে কটমট করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। আমি কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। ভীষণ অপরাধী মনে হচ্ছিল নিজেকে। হাজার হোক, উনি তো মায়ের নিজের দেওর। এ বাড়ির ওপর আমার থেকে বেশি তার অধিকার। অপরাধ বোধটা সমানে কুড়ে খাচ্ছিল। রাতের দিকে মা সামান্য সুস্থ বোধ হতে কাছে গিয়ে বললাম, আমার ভুল হয়ে গেছে মা, কাকাকে ওইভাবে বলা উচিত হয়নি। মা আমার মাথায় হাত রেখে বললেন, ওরে কিচ্ছু ভুল করিসনি তুই, শুধু কথা দে আমায় ছেড়ে যাবি না। কথা বলতে কষ্ট হচ্ছিল মার। নার্সের ইঙ্গিতে আমি বেশিক্ষণ আর থাকিনি। শুধু বলেছিলাম, তুমি ভেবো না মা, তোমায় কোনো দিনও ছেড়ে যাব না আমি। মার অসুস্থতা ক্রমে বেড়েই চলল। দিন রাত নার্স, বড় ডাক্তার, কিছুই বাদ ছিল না। কিন্তু তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। সারা দিন প্রায় শুয়েই থাকেন। চলছিল এভাবেই। তার মধ্যে একদিন কিছু বেলার দিকে কাকা দেখা করতে এলেন। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মায়ের যা অবস্থা, ফের না একটা অঘটন হয়। কিন্তু কাকা এবার তেমন কোনো প্রসঙ্গ তুললেন না। জানালেন তার বাড়ির কাছে বিদেশ থেকে বড় এক হার্ট স্পেশালিস্ট বসেন। উনি তার সঙ্গে মায়ের ব্যাপারে কথা বলেছেন। দেখতে রাজিও হয়েছেন তিনি। আজই ভিজিটিং ডেট, সেজন্যই তার আশা মাকে নিয়ে গিয়ে দেখিয়ে আনবেন। ভেবেছিলাম মা হয়তো রাজি হবে না, কিন্তু আশঙ্কা অমূলক করে মা বললেন, তা নিয়ে আয় না, তাকে ভিজিট নিয়ে ভাবতে হবে না, যা লাগে দেব। কাকা বললেন, আমিও তাই বলেছিলাম, কিন্তু উনি রাজি হলেন না। আসলে বড় ডাক্তার, বুঝতেই তো পারছো। তবে গেলে কিন্তু উনি তৎক্ষণাৎ দেখে দেবেন। ওই ঘন্টা 2-এর বেশি লাগবে না। মা তবু রাজি হচ্ছিলেন না। ডাক্তারের নাম শুনে নার্স কিন্তু দেখিয়ে আসতেই মত দিলেন। আমিও তাই বললাম। শেষ পর্যন্ত মা রাজি হলেন। অ্যাম্বুলেন্স আনা হয়েছিল। মা সেই অ্যাম্বুলেন্সে নার্সকে সঙ্গে নিয়ে চলে গেলেন। মা আমাকে যাওয়ার সময় বারবার করে বলেছিল, মা ফিরে না আসা পর্যন্ত আমি যেন বাড়ি ছেড়ে কোথাও না যাই। কাকা
ঘন্টা দুয়েকের মধ্যে ফিরে আসবেন বলেছিলেন, কিন্তু প্রায় বিকেল হতে চলল, তখনও কেউ বাড়ি এলো না। এই দেখে ভীষণ দুশ্চিন্তায় ঘর বার করছি। রাত প্রায় 8টা নাগাদ একটা গাড়ি বাড়ির সামনে এসে থামল। ছুট্টে বের হয়েছি। কাকা ঢুকলেন, কিন্তু মা আসেনি দেখে আমি রুদ্ধশ্বাসে বললাম, কাকা, মা কোথায়? উনি সামান্য উদ্বেগ ভরা গলায় বললেন, ডাক্তারের পরামর্শ মতো বৌদিকে আজকে আমার বাড়িতে নিয়ে তুলেছি, তোকেও নিয়ে যেতে এসেছি। বৌদি তোকে বোধহয় কিছু বলবেন, বারবার করে তোকে নিয়ে যেতে বললেন। তাছাড়া বললেন তুই বাচ্চা মেয়ে, একা এত বড় বাড়িতে থাকবি। আমি তাড়াতাড়ি করে বললাম, কিন্তু মা যে না ফেরা পর্যন্ত আমাকে বাড়িতেই থাকতে বলে গেছেন। বোকার মতো কথা বলিস না, বৌদি নিজেই তোকে ডেকেছেন। তুই যদি যেতে না চাস তাহলে গিয়ে সে কথাই বলে দিচ্ছি। এরপর কাকার কথায় রাজি না হয়ে উপায় ছিল না, গাড়িতেই রওনা হয়ে পড়েছিলাম ওনার সঙ্গে। এই কলকাতা শহরে পথে পথে একসময় কত ঘুরে বেরিয়েছি, অনেক কিছুই চেনা। টালিগঞ্জের কাছে এসে গাড়িটা যখন থামলো, চিনতে অসুবিধা হয়নি। মায়ের কাছে শুনেছি কাকা টালিগঞ্জের দিকে বাড়ি নিয়ে থাকেন। কাকা বললেন, তুই গাড়িতে একটু বস, আমি বৌদি ওষুধগুলো বাজার থেকে কিনে এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর কাকা আবার গাড়ির সামনে ফিরে এলো, হাতে একটা ছোট প্যাকেট। সেটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এতে কিছু খাবার আছে, খেয়ে নে। সারাদিন তো বোধহয় কিছুই খাসনি, আমি ততক্ষণ বাজারটা করে আসি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলেন উনি। কাকা ভুল বলেননি, বাড়িতে খাবার থাকলেও মায়ের চিন্তায় সারাদিন প্রায় কিছুই খাওয়া হয়নি। খেয়াল হলো ভীষণ খিদেই নয়, জল তেষ্টাও পেয়েছে। প্যাকেটের সে খাবার আর জল খেয়ে ক্লান্তিতে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। সেই ঘুম যখন ভাঙল, চারপাশে তাকিয়ে প্রায় চমকে উঠলাম। অন্ধকারে এই কোথায় পড়ে আছি আমি? প্রায় ধর্মড়ে উঠলাম। নিশুতি গভীর রাত, চারপাশে তাকিয়ে বুঝতে পারলাম না জায়গাটা। আকাশ পাতাল ভাবছি। মাথা ঠান্ডা হতে মনে পড়ল মায়ের কথা। লাফিয়ে উঠে ছুটলাম বাড়ির দিকে। এদিক ওদিক জিজ্ঞাসা করে ফিরতে প্রায় সকাল হয়ে গেল। বাড়ির সদর গেট বাইরে থেকে তালা লাগানো, কিন্তু বের হবার সময় যে তালা আমি লাগিয়েছিলাম এটা সেটা নয়। পুরনো তালার চাবি পকেটে ছিল, হাতরে সেটাও পেলাম না। অজ্ঞতা পাঁচিল টপকে ঢুকে পড়লাম ভেতরে। বাড়ির দরজা বন্ধ, ভেতরে কেউ নেই বুঝতে পারছিলাম। মা এখনও ফেরেনি, নার্সও আসেনি। দেরি না করে ছুটলাম টালিগঞ্জের দিকে। কাকার বাড়ি চেনা হয়নি, কিন্তু ওখানেই যখন থাকেন ঠিক খুঁজে বের করতে পারবো। কাজটা যত সহজ ভেবেছিলাম তেমন হয়নি। 2 দিন শুধু পথেই ঘুরে বেড়ালাম। তারপর হঠাৎ এক দুপুরে দেখি কাকিমা বাজার থেকে ফিরছেন। পিছু নিলাম। একবার ভেবেছিলাম কাছে যাই, কিন্তু আগের দিনের কথা ভেবে সাহস হলো না। বাড়ি বেশি দূরে নয়, বড় দালান বাড়ির 3 তলায় একটা ফ্ল্যাট। কাকিমা দরজা খুলে ভেতরে ঢুকলেন, পেছনে আমিও প্রায় নিঃশব্দে ঢুকে পড়লাম। ইচ্ছা ছিল হঠাৎ গিয়ে অবাক করে দেব মাকে। 3 কামরার ছোট ফ্ল্যাট, একের পর এক ঘর ঘোরা হয়ে গেল, কিন্তু মা কোথায়? কোনো ঘরেই দেখতে পেলাম না তাকে। বাড়িতে কাকাও নেই। কাকিমা রান্নাঘরে কিছু করছিলেন। আমি সামনে গিয়ে বললাম, কাকিমা, আমার মা কোথায়? তাকে দেখছি না যে। উত্তরে কাকিমা আমার দিকে এক পলক তাকালেন, তারপর আতঙ্কে ছুটে বেরোলেন বাইরে। সঙ্গে ভয়ার্ত কণ্ঠে চিৎকার। তার সেই চিৎকারে আশপাশ থেকে কয়েকজন ছুটে এলেন। ব্যাপার দেখে নিজে এবার ভয় পেয়ে পালিয়ে গেলাম। চোর সন্দেহে হয়তো মারতে শুরু করবে। ছুটে পালিয়ে এলাম সোজা আবার বাড়িতে। মায়ের অপেক্ষায় সেই থেকে বাড়িতেই আছি। মা ফিরে আসেনি আর। তবে দিন কয়েক পরে অন্য একটা ব্যাপার হয়েছে, ভয়ানক ব্যাপার। সেদিন কিছু বেলার দিকে বাইরের গেটের তালা খোলা শব্দে বের হয়ে দেখি প্রমোটার মিস্টার মল্লিক, পেছনে ছেনে হাতুড়ে নিয়ে এক দঙ্গল কুলি মিস্ত্রি। কি সাহস লোকটার! মা বাড়িতে নেই সেই সুযোগে মিস্ত্রি মজুর নিয়ে বাড়ি ভাঙতে এসেছে। হঠাৎ ভীষণ ভয় করতে লাগলো।
বয়স্ক হলেও শক্তপোক্ত চেহারা, সঙ্গে অত মানুষ। তবু ছুটে গেলাম। মিস্টার মল্লিক মিস্ত্রিদের কিছু বলছিলেন। আমি সামনে গিয়ে দাঁড়াতেই চমকে উঠে কয়েক পা পিছিয়ে গেলেন। মানুষটির অবাক দুই চোখে শুধুই আতঙ্ক দেখে আমিও এগিয়ে গেলাম। ভদ্রলোক এবার দ্রুত গেট পার হয়ে রাস্তা দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলেন। ততক্ষণে আমার সাহস কিছু বেড়েছে, আমিও ছুটলাম পেছনে। তাই দেখে তিনি আরও জোরে ছুটতে শুরু করলেন। বড় রাস্তায় পড়ে লোকটা উদ্ভ্রান্তের মতো ছুটছিলেন। উল্টো দিক থেকে যে তীব্র গতিতে বড় একটা গাড়ি আসছে, ওনার হুঁশ ছিল না। পড়ে গেলেন সামনে। গাড়ির ড্রাইভার ব্রেক চেপেছিলেন, কিন্তু বড় গাড়ি থামতে থামতেই মিস্টার মল্লিককে পিষে দিলেন। মুহূর্তের মধ্যে মৃত্যু। তবে মায়েরে বাড়ি ভাঙতে তারপর কেউ আর আসেনি। তবু সতর্ক হয়ে থাকি। শুধু দিনেই নয়, রাতেও ঘুরে বেড়াই বাড়ির চারপাশে, টহল দিয়ে বেড়ায়। বলা তো যায় না। ইদানিং দেখছি পথেও মানুষ কমে আসছে। সন্ধ্যের পর তো দেখাই যায় না। আর আশপাশের বাড়ি খালি করে মানুষ তো আগেই চলে যেতে শুরু করেছে। প্রতিবেশী বলতে একমাত্র সমীর কাকু ছিলেন। আজ তারাও ঘর তালা বন্ধ করে চলে গেলেন। আমি অবশ্য সেই থেকে বাড়িতেই আছি। মা কবে ফিরে আসবেন সেই অপেক্ষায় আছি। তাকে কথা দিয়েছিলাম যে। আশা করি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন একটা গল্পে।